স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে আছে আমি ফারিফাতেমা এবং আমি ফাহমিদা সালাম। সংস্কার ও নির্বাচন যত দ্রুত করা যায় দেশের জন্য ততই মঙ্গল। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে কথা জানিয়েছে বিএনপি। আর জামায়াত চায় সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য। সংস্কার টেকসই করতে গণপরিষদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতিসংঘের সফররত মহাসচিবের সঙ্গে বৈঠকে এসব কথা জানায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের সফররত মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে অংশ নেয় সংস্কার কমিশনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী বাংলাদেশের চলমান পরিস্থিতি, সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন, সর্বোপরি গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মত তুলে ধরেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার হতে হবে নির্বাচন কেন্দ্রিক। এর মাধ্যমে দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সংসদের মাধ্যমে পরবর্তী সংস্কারের কথা তুলে ধরা হয়েছে বৈঠকে। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। জামায়াত নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচনের বিষয় তুলে ধরেছে। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে। এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত্য, সমঝোতা এর মধ্য দিয়ে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ঐক্যমত্যের ভিত্তিতেই তা হবে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক শেষে একথা জানান রাজনৈতিক নেতারা। বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাকে স্বীকৃতি জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, জাতীয় সংলাপের মাধ্যমে শান্তি ও আস্থা স্থাপনে সহায়তা করবে জাতিসংঘ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতেও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করার এখনই সময় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। রফিকুল ইসলামের রিপোর্ট। ঢাকায় জাতিসংঘ মহাসচিবের 4 দিনের সফরের আজ তৃতীয় দিন। সকাল থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। As the country undergoes a significant transition under the leadership of Chief Advisor Yunus, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো। আমরা যথাসাধ্য বাংলাদেশের জন্য কাজ করব। And the international community must play its part in supporting your efforts towards a just, inclusive and prosperous future. পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সকল পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে সরকার। It is time that we unify our efforts to press on the Myanmar authorities. মায়ানমার সরকারকে চাপ দেওয়া হচ্ছে, এটি এখন সময়। যদিও মায়ানমারের পরিস্থিতি এখন কিছুটা জটিল, তবুও আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। Convince all of them and put appropriate pressure so that they can go back to their rightful place in dignity and honor. এর আগে সকালে জাতিসংঘ কান্ট্রি টিম ইউএনসিটি বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন অ্যান্টোনিও গুতেরেস। এরপর নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন। পরে রাজনৈতিক দল, তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আপিলের রায় কাল। হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের ওপর এ রায় ঘোষণা হতে পারে। বিচারপতি কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করবেন। প্রায় 4 বছর আগে এই মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যা করা হয়। বিরোধী মত দমনে অতীতের বর্বরতাকেও হার মানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো মামলা না থাকলেও তুলে নিয়ে করা হতো পাশবিক নির্যাতন। 2015 সালে বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকনকে 3 মাসেরও বেশি সময় অচেনা জায়গায় বন্দী রেখে করা হয় পাশবিক নির্যাতন। ভেঙে ফেলা হয় একটি হাত ও একটি পা। খোকনের উপর হওয়া সেই অমানবিক নির্যাতনের কথা জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। ছবি তুলেছেন মোহাম্মদ আলাউদ্দিন। সময়টা পার করা সেটা ছিল একদম তার চাইতে বেশি কষ্টে। 2014 সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিএনপির যে নেতারা প্রথম দিকে আওয়ামী লীগ সরকারের গুমের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। 2015 সালের 6 মার্চ ধানমন্ডি থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। এরপর তার উপর শুরু হয় অমানবিক নির্যাতন। নিয়ে যাওয়ার সাথে সাথে বাজেভাবে নির্যাতন শুরু হলো। হকি স্টিক দিয়ে ইচ্ছা মতো পিটাতে শুরু করলো। একটা গামছা দিয়ে চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে তারপরে 2টা টুপি পরাই দিল। একদমই নিঃশ্বাস নিতে পারছিলাম না। এভাবেই প্রায় 10 দিন 11 দিনের মতো প্রতিদিনই 2-3 বার করে এভাবে মারতো। ঘাড়ে একটা ইনজেকশন দিত, পানি পানি করে চিৎকার করলো, পানি দিত না। 3 মাস 17 দিন পর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। আমার সব সময় এটাই চিন্তা হতো যে আমার মনে হয় আর কখনো ফিরে যাওয়া হবে না। আমার মনে হয় আর কখনো সন্তানদের সাথে দেখা হবে না, সহযোদ্ধাদের সাথে দেখা হবে না। প্রায় 13 মাস অন্যায়ভাবে কারাভোগের পর জামিনে মুক্ত হন খোকন। তবে এখনো সেই দুঃসহ স্মৃতি তাড়া করে বেড়ায় তাকে। কিভাবে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা বা ভাই বোনরা এই সময়টা তারা প্রত্যেকটা মানুষ পুরো পাগল হয়ে গেছে। গুম খুনের অপরাজনীতি আর ফিরে না আসুক। আগামীর বাংলাদেশ সব মতের মানুষের জন্য নিরাপদ হোক, এই প্রত্যাশা তার। রাজনীতিক কর্মী সে যে দলেরই হোক, এই ধরনের কারো প্রতি যেন নির্যাতন করা না হয়, যে নির্যাতনটা পুরো পরিবার ভোগ করে। গত 17 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে 5 বছরেরও বেশি সময় কারাভোগ করতে হয়েছে খোকনকে। তার মতো অসংখ্য নেতাকর্মীর এই ত্যাগের বিনিময়ে আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশা তার। আবার বাংলাদেশে নতুন করে রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আসিয়ার ধর্ষকদের বিচার 90 দিনের মধ্যেই হতে হবে, 91 দিনও যেন পার না হয়, এ দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরার সোনাকুণ্ডি গোরস্থানে আসিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, ধর্ষকের শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। দেশে ধর্ষণের ঘটনা আগে বিচার তেমন হয়নি, বেশিরভাগ দোষী ছাড়া পেয়ে গেছে। পরে জারিয়া গ্রামে আসিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান, সেখানে তাদের সমবেদনা জানান জামায়াত আমির। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে, আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা হেল্প অ্যাপে লিপিবদ্ধ হলে তৎক্ষণাৎ সেটা FIR হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তার সহায়ক হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম বলেন, ধর্ষণের ঘটনা শুধু একজন নারীর নয়, পুরো রাষ্ট্রের নিরাপত্তা ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। আতিকা রহমানের রিপোর্ট।
গণপরিবহনে নারী সুরক্ষা চালু হলো হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে চালু হয় এই অ্যাপস ব্যবহার করে ঢাকায় গণপরিবহনে নারীরা ইপটিজিং বা যে কোনো ধরনের নির্যাতনের শিকার হলে পুলিশের সহযোগিতা পাবে। রাজধানীর ডেইলি স্টার ভবনে অ্যাপসটির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, অ্যাপসে চাপ দিলেই মামলা নেবে পুলিশ, দ্রুত তদন্ত করা হবে। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। এ সময় মহিলা পরিষদের সভাপতি বলেন, নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়কে রাষ্ট্রকে অগ্রাধিকারে রাখতে হবে। একটা মেয়ে যখন ধর্ষণ হয়, আসলে সে একা ধর্ষণ হয় না, পুরো দেশ, রাষ্ট্র, সবাই ধর্ষিত হয়। যে ভাবমূর্তিটা রাষ্ট্রের, সমাজের প্রকাশিত হয়, সেই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই রাষ্ট্র সমাজকে কাজ করতে হয়। ধর্ষণের ইস্যুটা শুধুমাত্র নারীর ইস্যু না, এটা রাষ্ট্রের ইস্যু, এটা সমাজের ইস্যু। আলোচকরা বলেন, নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ জরুরি। সারা দেশে যে ধরনের ধর্ষণজনিত মৃত্যু, নারী নির্যাতন বেড়েছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ এবং নিন্দা জ্ঞাপন করছি। এই অ্যাপসের মাধ্যমে এবং আমাদের রিপোর্টের মাধ্যমে, নানান কর্মকাণ্ডের মাধ্যমে আমরা চাই যে একটি সুস্থ স্বাভাবিক সমাজ প্রতিষ্ঠা হোক। সব ধরনের সংগঠনের এখন দেশের মানুষের, দেশের জনগণের, বিশেষ করে নারী এবং শিশুদের স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া দরকার। হেল্প অ্যাপ প্রকল্পটি সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস ও আর্টিকেল 19। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ঈদকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি। অনলাইনে মিলছে ট্রেনের 100% টিকিট। 2.5 ঘন্টায় শেষ হয়েছে 25 মার্চের রেল টিকিট। এদিকে প্রতিবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে আগাম টিকিট কিনতে যাত্রীদের ভিড় থাকলেও এবার তেমন ভিড় দেখা যায়নি। আশিকুল আলম জানাচ্ছেন, বিস্তারিত সহায়তা করছেন জাকারিয়া খান। শনিবার সকাল থেকে চলছে দ্বিতীয় দিনের মতো ঈদ যাত্রার টিকিট বিক্রি। তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে তেমন ভিড় নেই। টিকিট কেনাবেচা কম বলছেন বাস শ্রমিকরা। আজকে রানিং টিকিট দিচ্ছি আমরা, কিন্তু আমাদের কোনো অ্যাডভান্স যাত্রী এখনো হইতেছে না। আর অ্যাডভান্স দিব আমরা, সেই আমরা বসে আছি রেডি হয়ে, কিন্তু লোক আসতেছে না এখনো কেউ। সিট খালি আছে, যদি কেউ চাই, যদি নিতে ইচ্ছুক তারা নেবে, আর না নিলে নাই। এদিকে ট্রেনে 100% অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, 25 মার্চের টিকিট 2.5 ঘন্টায় শেষ হয়ে যায়। 25 তারিখের জন্য আজকে বিক্রি হবে 14,765টি। আমাদের সকাল 10:30 পর্যন্ত 13,716টা টিকিট আসন বিক্রি হয়ে গেছে। আমাদের চাহিদা আর সরবরাহ এক না, সরবরাহ থেকে চাহিদা অনেক বেশি। এখন চাহিদা বেশি থাকলে সেখানে অনেকে টিকিট কাটার জন্য বা টিকিট সংগ্রহের জন্য চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবেন, এটা তো স্বাভাবিক বিষয়। ঈদে যাত্রী পরিবহনে রেল স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার ও টিকিটের কালোবাজারি রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শাহাদাত হোসেন। স্টেশনের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার কারবারিরা। 20 লক্ষ টাকার জাল টাকা ও তৈরির সরঞ্জাম সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলার সাঁড়াশি অভিযান তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, ঈদ সামনে রেখে বাজারে জাল টাকা তৈরি করে আসার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। আমরা 3 জনকে যখন চেকপোস্ট করি, তল্লাশি করি, তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে 2 লক্ষ করে 4 লক্ষ টাকা পাওয়া যায়। তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের, বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল। তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে। এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা 4 লক্ষ টাকা পেলাম, ওই বাড়ি থেকে আমরা আরো 16 লক্ষ টাকা একেবারে ফিনিশ প্রোডাক্ট, যেটা আবারও বেড়েছে চালের দাম। মাসের ব্যবধানে প্রকারভেদে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। এছাড়া সবজির বাজার স্থিতিশীল। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ কিংবা আদা রসুনের মতো পণ্য আগের দরে পাওয়া গেলেও আগুন ঝরছে এলাচ সহ মশলাজাত পণ্যে। বিস্তারিত জানাচ্ছেন বিপুল দেবরায়।
গেল সপ্তাহের তুলনায় আবারও বেড়েছে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম। রাজধানীর কাউরান বাজারের বিক্রেতারা বলছেন, গত এক মাসে মিনিকেট 70 থেকে বেড়ে 85 টাকা, আটাশ 55 থেকে বেড়ে 65 এবং পাইজাম বিক্রি হচ্ছে 50 থেকে বেড়ে 60 টাকায়। যে বাতের চাল মিনিকেট ছিল আপনার 75 টাকা, এখন 85 টাকা। যে আটাশ চাল ছিল 55, এখন 65। যে পাইজাম চাল ছিল আপনার 50, এখন 60 টাকা। আরও একটু কম হলে ভালো হয়, কারণ এখন ভালো চালটা কিনতে গেলে 80 টাকা, সেটা 70-এর মধ্যে হলে মনে হয় অনেকটাই ভালো হয়। শুধু চাল নয়, বেড়েছে মশলার দামও। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 3000 থেকে বেড়ে 5200 টাকা। তবে সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি এখনো। 2800, 3000, 3200 টাকা এলাচ, এখন 5200 টাকা, অনেক দাম। শুধু জিরাটা একটু দাম কম আছে, আর নাহলে পাশাপাশি লবঙ্গ, দারুচিনি আগে ছিল কত আপনার 410-20 টাকা, এখন 500 টাকা পড়ে গেছে। এদিকে শীতকালীন কিছু সবজির দাম কম থাকলেও বেগুন, বরবটি, করলা সহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী। এছাড়া মাছ মাংসের দাম রয়েছে গেল সপ্তাহের তুলনায় স্থিতিশীল। করলা 80 টাকা, ভেন্ডি 60 টাকা করে কেজি। 1 কেজি বেগুন যদি 100 টাকা দাম হয়, কাস্টমারে খাইতে কষ্ট না। এই যে চিকন বেগুনটা আগে আসলে 20 টাকা, 25 টাকা দাম। ক্রেতারা বলছেন, ডাল, চিনি সহ যে সকল পণ্যের দাম কমেছে তা আরও সহনীয় পর্যায়ে আসা উচিত। এখনো সহনীয় পর্যায়ে আসেনি, আমার আরো তদারকি দরকার। তদারক করছে, আরো প্রয়োজন আছে। একদম যেখানে থেকে একদম উৎপাদন হয়, যদি আমরা ওইভাবে পাই, তাহলে আমরা ভোক্তারা আর কি উপকারিত হব এবং স্বাভাবিক থাকবে। অন্যান্য জিনিসের দামও বেশি, তেলের দাম বাড়তি, চালের দাম বাড়তি। বাজার সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এখন থেকে ছাত্রদল আর কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করবে না বলে মন্তব্য করলেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা জানান তিনি। ছাত্র রাজনীতিতে মেধার বিকাশ এবং ঐতিহ্য ধরে রাখতে ছাত্রদল কাজ করছে বলেও জানান অ্যানি। হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় 1023 জন অংশগ্রহণ করেছে। আজ থেকে বাছাই পর্বের মাধ্যমে শুরু হলো এই প্রতিযোগিতা। যারা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে হেলমেট বাহিনী, ছাত্রলীগ, তারা এই ক্যাম্পাসটাকে দখল করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। তাদের কর্মকাণ্ডই ছিল যে ব্যবসায়ীদেরকে এনে মুক্তিপণ আদায় করা। এই মুহূর্তে মেধার বিকাশ, ছাত্রদের অধিকার ফিরিয়ে আনা, ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বৃহস্পতিবার মস্কোতে পুতিন ও ট্রাম্পের দূত স্টিভ হুইটকফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এই কথা জানান ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি জানান, এই আলোচনা যুদ্ধ অবসানের সুযোগ এনে দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও শান্তি প্রক্রিয়ার আহ্বান জানানো হয়। এ সময় দেশটির কুরস্ক অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে বলেন রুশ প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুতিন আলোচনা বিলম্বিত করছেন বলে অভিযোগ ইউক্রেনের। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপি 3 নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে 80 রানে হারিয়েছে আবাহনী। প্রথমে ব্যাট করে 8 উইকেটে 310 রান সংগ্রহ করে, জবাবে 7 উইকেটে 230 রান করতে সক্ষম হয় ব্রাদার্স। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 94 রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাট করে 183 রানে অল আউট হয় গাজী গ্রুপ, জবাবে ব্যাট করতে নেমে মাত্র 90 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। অন্যদিকে মিরপুর শেরে বাংলায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 9 উইকেটে 253 রান সংগ্রহ করে মোহামেডান, জবাবে 159 রানে অল আউট হয় লিজেন্ডস অফ রূপগঞ্জ। 94 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।